সিবিআই অফিসার্সরা মাথা ঘুরে গেল, তদন্তের মোড় ঘুরে গেল, যেখানে যেখানে সিবিআই নতুন একটা দিশা খুঁজে পেল। এই যে সন্দীপ ঘোষ কবে অ্যারেস্ট হয়েছিল এটার সাথে কানেকশন করতে পারবেন। 12 তারিখে ভিকটিমের মা বাবা চিঠি লিখেছিলেন, যে চিঠির ওপর ভিত্তি করে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হলেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষকে কিন্তু বিশ্বাস করতে পারেনি সিবিআই, যার জন্য তার পলিগ্রাফ টেস্ট হচ্ছিল, তার সেকেন্ড টাইম পলিগ্রাফ টেস্ট হচ্ছে, কিন্তু সব জায়গা থেকে ও ধোকা দিচ্ছে। যেটা স্ট্যাটাস রিপোর্টে এটা পর্যন্ত উল্লেখ করা রয়েছে যে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। কিভাবে বিভ্রান্ত করার চেষ্টা? যে সন্দীপ ঘোষই এমন এমন টপিক আমাদের সামনে তুলে ধরেছে অতি চালাকি করে, যে আমরা সেই দিকে ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা পুরোপুরি বিভ্রান্ত হচ্ছিলাম এবং ঠিকঠাক ভাবে আমরা ধরে উঠতে পারছিলাম না যে নেক্সট কি করবো। আর টালা থানা তো বহুত দূর কি বাত। ওই মুহূর্তে দিশা দিয়েছে এই লেটার, যেখানে 12 তারিখে লেটার আর অ্যারেস্ট হয়েছে সন্দীপ ঘোষ 14 তারিখে। বাট এই সন্দীপ ঘোষকে, অর্থাৎ এই ব্যাটাটাকে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না বলেই অ্যাটলিস্ট করাপশন অ্যাঙ্গেল থেকে তাকে অ্যারেস্ট করে সিবিআই রেখে দিয়েছিল, যে একে ছাড়া যাবে না, কারণ এ বহুত কিছু ওগলাবে। এখন আপনারা তার ফেস দেখে বুঝতেই পারবেন যা হুলিয়া তার হয়েছে, তাতে মোটামুটি তাকে নিংড়ে প্রচুর কিছুই বের করে নিয়েছে সিবিআই। যেখানে 14 তারিখে অ্যারেস্ট হয়েছেন একসঙ্গে দুজন, টালা থানার ওসি আর সন্দীপ ঘোষ, একদম একে অপরের সাথে পুরোপুরি রিলেট ভাবে, কারণ সেখানেই ধরা পড়ে গেল যে গল্পতে কি হতে পারে বা কি হতে চলেছে। কারণ লেটারের পুরো বিষয়টা আমি আপনাদের সামনে ওপেন করতে পারবো না, কিন্তু যা আমি আপনাদেরকে বলবো জাস্ট তাতে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। প্রথম হচ্ছে সন্দীপ ঘোষকে অ্যাকিউজড করা হয়েছিল, যেখানে বলা রয়েছে যে কিভাবে সে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে এবং ইটস অ্যান্ড এভরিথিং। সন্দীপ ঘোষের ব্যক্তিত্ব, তার প্রিভিয়াস রেকর্ড, সে কি কি করে এসেছে এতদিন, তার ডিটেলস, অর্থাৎ হসপিটালে এতদিন পর্যন্ত এবং অন্যান্য হসপিটালেও পোস্টিং এর টাইমে কি কি করেছে তার ডিটেলস। সেকেন্ড হচ্ছে আর.জি. কর মেডিকেল কলেজের 15 লক্ষ টাকার থিওরি, থিসিস এবং পাস করানো, যেটা আমি কালকেই আপনাদের সামনে ডিটেলস রিপোর্ট দিয়েছি। এই বিষয়ের ডিটেলস উল্লেখ ছিল চিঠির মধ্যে, যেটা নয়া মোড় এনে দিয়েছিল যে এ তো ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু প্রমাণ করতে হবে। প্রমাণ করতে গিয়ে আপনাদেরকে জানিয়ে দিই আমি যে ইতিমধ্যে ভিকটিমের বন্ধু বান্ধবের সাথে জিজ্ঞাসাবাদের মধ্যেই সেই সমস্ত কথা উঠে এসেছে এবং সামনে জানা গেছে যে লাস্ট 1 বছর ধরে ভিকটিমকে ডিস্টার্ব করা হচ্ছিল এবং তার ডিটেলস, তার স্কুটিকে নিয়ে হাওয়া বের করে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন অ্যাঙ্গেল ওই চিঠির মধ্যে উল্লেখ করে দিয়েছিলেন ভিকটিমের মা বাবা। তার পাশাপাশি ছিল কলকাতা পুলিশের ভূমিকা। সেখানে মারাত্মক অভিযোগ করা হয়েছিল যে আমরা চেয়েছিলাম সেকেন্ড টাইম পোস্টমর্টম করতে, কিন্তু টালা থানার প্রাক্তন ওসি, যার নাম পর্যন্ত উল্লেখ ছিল যে সে তাড়াহুড়ো করে ইভেন্ট বডির পারমিশন দিয়ে পোস্টমর্টমের পারমিশন সেই দিয়েছে, মা বাবার কাছ থেকে পারমিশন নেওয়াই হয়নি, এবং ডিটেলস যে কিভাবে তার মেয়ের বডিকে চেয়েছিলেন সংরক্ষণ করতে কিন্তু করতে দেওয়া হয়নি, এই সমস্ত কিছু লেটারে লেখা রয়েছে। যেখানে থানার আরো বেশ কিছু লোকজনের ব্যাপারে, এবং যেদিন ঘটনাটি ঘটে সেদিন রাত্রিবেলায় যে এফআইআর করা হয়েছিল সেই এফআইআর এর বিষয়টা জানতে কিছু জন এসেছিলেন, যাকে ভিকটিমের খুব কাছের বন্ধু জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কারা। তখন জানানো হয়েছিল যে আমরা আর.জি. কর মেডিকেল কলেজ থেকে এসেছি, তো আমরা সেই এফআইআর দেখতে যাই। তো আপত্তি জানানো হয়েছিল বাড়ির লোকের দিক থেকে যে না, এফআইআর দেখতে দেওয়া যাবে না, কিন্তু তারপরেও থানায় তাদের এতটাই চল ছিল যে তারা ওখানে ছিল। এই সমস্ত কিছু ওই লেটারে লিখে জমা দেওয়া হয়েছিল সিবিআই কে, যার উপর ভিত্তি করে এই অ্যারেস্ট হয়েছে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য এখন সিবিআই এর হাতে। ইতিমধ্যে আপনারা জানেন যে কাস্টাডিতে নেওয়া হয়েছিল সিবিআই, যেখানে বলেছিলেন যে এবার আমরা ভাই মেন জায়গায় ঢুকে গেছি, যেটার উপর দিয়ে এই সমস্ত কিছু চলছে। এবার আমি সন্দীপ ঘোষ এবং এই অভিজিৎ মন্ডলকে সামনাসামনি বসিয়ে একটা জেরা করতে চাই, আর জেরার মধ্য থেকে আমরা বিভিন্ন রকম অ্যাঙ্গেলে অনেক কিছু তুলে ধরতে চাই। ইতিমধ্যে জেরাও স্টার্ট হয়ে গেছেন, দুজনকে সামনাসামনি বসিয়ে প্রচুর তথ্য সিবিআই এর হাতে লেগেছে। তার মধ্যে যে 3টি বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করব সেটা আপনাদেরকে অবাক করে দেবে, সেটা হচ্ছে সিডিআর, অর্থাৎ কল ডেটা রেকর্ড। কল ডেটা রেকর্ড, যেখানে জানা গেছে যে একাধিকবার এই সন্দীপ ঘোষের সঙ্গে টালা থানার ওসি তো ডেফিনেটলি কথাবার্তা হয়েছে। তার আগে আমি জানিয়ে দিই, একজন পুলিশ যিনি প্রাক্তন ওসি, তাকে অ্যারেস্ট করা অত সহজ নয়, কারণ সিবিআই তখনই তাকে অ্যারেস্ট করতে পারে যখন তার হাতে পুক্তা সাবুত থাকে। আদারওয়াইজ সে তো বলবে যে আমি তো ভাই হেল্প করছি, আমি তো আসছি, তোমাকে অ্যারেস্ট করার তো কিছু হয়নি। তার মানে বুঝতে হবে আপনাদেরকে যে সিবিআই এর হাতে এমন একটা তথ্য লেগেছে যে সে অ্যারেস্টের গ্রাউন্ড দেখাতে পারছে যে আমি এই গ্রাউন্ডে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে অ্যারেস্ট করেছি।
আচ্ছা, এবার চলে আসি সিডিআর রিপোর্টে। সিডিআর যেখানে 10টা 3-এ ফোন করা হয়েছিল সন্দীপ ঘোষ, সন্দীপ ঘোষ টালা থানার প্রাক্তন ওসি ও অভিজিৎ মন্ডলকে ফোন করেছিলেন। ফোন করার পর সব থমকে গেছিল। যেমন সন্দীপ ঘোষ নিজের জায়গায় সেটেল, এদিকে অভিজিৎ মন্ডল কিছুতেই প্লেস অফ অকারেন্স আসছেন না, আরজিকর মেডিকেল কলেজে আসছেন না, এসআই কে পাঠিয়ে দিচ্ছেন, নিজের কোনো ভূমিকা নেই। ইভেন 14 ঘন্টা ডিলে, যেটা বারবার উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্টের হিয়ারিং এ উল্লেখ করা হয়েছে যে 14 আওয়ার্স ডিলে। এই অ্যাঙ্গেল থেকে তো এরা দুজন তো ধরা পড়েছেই, তার পাশাপাশি সিসিটিভি না, যেটা হাতে পেয়েছে সেটা নয়, সিসিটিভি যেটা পায়নি। এইবার চলে আসুন সেই থিওরিতে। আমি আপনাদের সামনে বলেছিলাম যে একটা লিফটের হদিশ পাওয়া গেছে আরজিকর মেডিকেল কলেজের, যে লিফটকে প্রথমে অনুমান করা হয়েছিল বন্ধ রয়েছে। সিবিআই সূত্রে এমনটাও দাবি করা হয়েছে যে ওই লিফট ইউজ করেছে সন্দীপ ঘোষ নিজে। এইরকমটা পর্যন্ত দাবি করা হয়েছে যে ওই লিফট ইউজ করেছে এবং এবং ওই লিফটে করে সেমিনার হলে ঢুকেছেন, আর যার আরজিকর মেডিকেল কলেজ থেকে বেরোনো এবং ঢোকার যে সিসিটিভি ফুটেজ সেটাকে ট্যাম্পারিং করা হয়েছে। আপনারা নিজেরাই দেখতে পেয়েছেন সুপ্রিম কোর্টে বেশ কিছু সিসিটিভি ফুটেজকে নিয়ে একটা ঝামেলা লেগেছিল। এইবার চলে আসি আমি সেই সিসিটিভি ফুটেজ, যে সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি সেটা হচ্ছে ঠিক সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত যে লিফট মানে চলতো তারপর বন্ধ হয়ে যেত, মানে বিকেল 4টের পর আর সেই লিফট কেউ ইউজ করতো না। সেই লিফটে ছিল এবার তালা মারা, অর্থাৎ কলারসেবল গেট, গেটের মধ্যে তালা মারা ছিল। অর্থাৎ এটা প্রেজেন্ট করা হচ্ছিল এমনকি আরজিকর মেডিকেল কলেজের বেশ কিছু স্টাফ নিজেরাই কনফিউজড ছিল যে সেই লিফট আদৌ চলে কি না। সেই লিফট যেটা গ্রাউন্ড থেকে যদি 3 নম্বর বাটন টেপা হয় তাহলে ওপেন হবে সেমিনার হলের ঠিক পাশে, আর যে পাশে কোনো রকম সিসি ক্যামেরা নেই, আর সিসি ক্যামেরার মাধ্যমে ওটাকে কভার করা যায় না যে কেউ ওই লিফটের মাধ্যমে, তার মানে কি যে কেউ সেই লিফটের মাধ্যমে ইজিলি সেমিনার হলে ঢুকতে পারে এবং ইজিলি সেমিনার হল থেকে বেরিয়ে যেতে পারে। এইবার হচ্ছে আমি সেই সম্পত মিনার কথা বলবো, যে সম্পত মিনা পুরো কেসটাকে ট্যাকেল করছেন এবং তিনি নিজে এই লিফটটাকে দেখে বললেন যে এটাকে ইউজ করা হয়। তখন অনেকে উত্তর দিলেন না এই লিফটটা মনে হয় খারাপ। তিনি নিজে সুইচ টিপে দেখলেন যে লিফটটা খারাপ কিনা, অবাক, লিফট চললো, আর চললো তো চললো, 3 বাটন টিপতেই সেমিনার হলে গিয়ে ওপেন হলো। ওপেন হতেই এবার তো আপনারা জানেন যে সিনটাকে রিক্রিয়েট করা হচ্ছিল, পুরো ইনভেস্টিগেশন রিক্রিয়েট করা চলছিল যে সেই দিন রাতে ঘটনা কি ঘটেছে। সম্পত মিনা নিজে সেই লিফটে উঠে পুরো সিনটাকে ক্রিয়েট করার চেষ্টা করলেন, যেখানে দেখার চেষ্টা করছিলেন যে আমি যে সেমিনার হলে ঢুকছি এটা কি আরজিকর মেডিকেল কলেজের সিসিটিভি ক্যামেরা আমাকে ক্যাচ করতে পারছে, আমাকে কি ধরতে পারছে। তো দেখা গেল না, সেমিনার হলে ঢোকা বাইরেটা ঠিকই ক্যাচ করতে পারবে না, কিন্তু আরজিকর মেডিকেল কলেজে ঢোকা বাইরে, অর্থাৎ আপনি এমার্জেন্সি বিল্ডিং এ যে ঢুকছেন এবং বেরোচ্ছেন এটাকে ক্যাচ করতে পারবে। তাহলে আমার সেই ফুটেজটা চাই, তবে তো আমি চেক করতে পারবো সেই দিনকার। কিন্তু আফসোস যে সেই ফুটেজই পাওয়া যায়নি, অর্থাৎ এখানেই সন্দেহ যে ওই ফুটেজই ট্যাম্পারিং করা হয়েছে, যেখানে যেখানে সন্দীপ ঘোষ সহ আরো বেশ কিছু জনের প্রবেশ সন্দেহ করা হচ্ছে। চাঞ্চল্যকর তথ্য তো এটাও, একজন নার্সকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের পিজিটি কে জিজ্ঞাসাবাদ চলছে। এবং আপনাদেরকে জানিয়ে দিই যে এই সমস্ত জিজ্ঞাসাবাদের মধ্যে আর একটা সিসিটিভি ক্যামেরা হাতে লেগেছে, যে সিসিটিভি ক্যামেরার মধ্যে বেশ কিছু আবারও বহিরাগত ফেস সামনে এসেছে, যার পরিচয় জানার চেষ্টা করছে সিবিআই। বেশ কয়েকজনের নামও সামনে এসেছে, কিন্তু নাম আমি এই মুহূর্তে ওপেন করব না, কারণ তারা ইতিমধ্যে। এই ভিডিওটা আমি বেশ অনেক রাত করছি ভিডিওটা দেখতে দেখতে। এটা আরজিকর হসপিটাল ছিল না ওটা অ্যাকচুয়ালি স্মাগলিংয়ের কোনো মানে ঠেক ছিল? মানে কীভাবে একটা মেয়েকে মেরে ফেলা হয়েছে, আর এবং মেরে ফেলার জন্য প্ল্যানিং চলছিল। 15 লক্ষ টাকা, মানে মানে স্টুডেন্টদের কাছ থেকে টাকা নেওয়ার এদের লোভ, লালসা, আকাঙ্ক্ষা এত বেড়ে গেছিলো, মানে এরা মানুষকে আর মানুষ ভাবছিল না, এটা যেন তেন প্রকারের টাকা। কারণ এই ভাগ বটরা করে খেতে 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 টাকার লোভ এদের ভিতরে এত জন্মে গেছে, এত জন্মে গেছে। এটা হসপিটাল ছিল না ভাই, এখানটায় 2 নম্বরই কোনো বিজনেস হতো, বা এখানে স্মাগলিং চলতো স্টুডেন্টদেরকে নিয়ে। তো যাই হোক, তিলোত্তমার মা বাবা খামে করে সেই দিনের ঘটনা থেকে এবং ওনাদের এক্সপিরিয়েন্স, যেটাকে বলবো, যেটুকু বুঝলাম যে ওই খামের মধ্যে কী ছিল,
যেগুলো সিবিআইকে জমা দেওয়া হয়েছে, এবং সিবিআইয়ের তদন্তে ভীষণ স্যাটিসফাই এই তিলোত্তমার মা বাবা। শুধু তিলোত্তমার মা বাবা নয়, আমরাও অনেকটাই স্যাটিসফাই যে না, সত্যি তদন্ত হচ্ছে। যেটা আমরা ভেবেছিলাম হয়তো বিচার পাবেই না, কিন্তু এখন যেটুকু দেখে মনে হচ্ছে বিচার কিছু কিছু তো পাচ্ছে, দেখছি। এবং মানে সেখানটায় টালা থানাতে ওদের ডায়েরি নিয়ে যে কনফিউশন তৈরি করেছিল, তারপরে ডায়েরির ভেতরে কী লেখা আছে সেটা দেখার জন্যে ছটপট করছিল কিছু মানুষ। এটা তিলোত্তমার মা বাবাও প্রেস কনফারেন্সেও কিন্তু বলেছে, মানে ইয়ের কাছে, মানে রিপোর্টারদের কাছে এটা বলেছে যে আমাদের কিছু মানুষ বারবার করে এফআইআরে কী লেখা হয়েছে সেটা দেখার জন্য ছটপট করছিল, এবং তারা থানা অবধি পৌঁছে গেছে। মানে এখানটায় অ্যাকচুয়ালি আমাদের সরকার কাকে বাঁচাতে চাইছে? এই কপিল সিব্বল যাদের এগেনস্টে, মানে যাদের হয়ে লড়বে বলে দাঁড় করিয়ে দিয়েছে, তারা কারা? তারা একটা ক্রিমিনাল। সে ক্রিমিনালদের বাঁচানোর জন্য আমাদের মানে সিএম এত কেন মানে মরিয়া হয়ে উঠেছে কেন? তাহলে উনি কিসের জাস্টিস চাইছে? একটা লিফট, যে লিফটটা বন্ধ ছিল সেই লিফটটা প্রথম, মানে অবশ্যই নতুন কেউ গেলে একটা, আমরা যদি হঠাৎ কোথাও যাই সেই লিফটে তালা দেওয়া থাকলে আমরা তো জানবো না, আমরা বলবো এটা বন্ধ। আমাদেরকে যদি জিজ্ঞেস করে আমরা বলবো বন্ধ, হ্যাঁ বন্ধই দেখি। কিন্তু এটা যখন তদন্তের মধ্যে নামবে, অবশ্যই রিসিন ক্রিয়েট করা হচ্ছে যে সেই দিন কি হয়েছে, কোন অ্যাঙ্গেলে সিসিটিভি ক্যামেরায় মানে ধরা পড়ছে না, বা ধরা পড়ছে, বা এই দিক দিয়ে গেলে কি হবে, সেই রাতে কি ঘটনা ঘটেছিল। যে এই যে এতদিন শুনে একটা মাথার মধ্যে তো সবার একটা গল্প তৈরি হয়ে গেছে, সেই গল্পটাকে রিক্রিয়েট করার চেষ্টা করছে এখন যার হাতে তদন্তের ভার পড়েছে। তাহলে কতটা তীক্ষ্ণ ব্রেন অ্যাকচুয়ালি। পুলিশ যখন পারে না, যখন পুলিশ সেটা যখন প্রবলেম সলভ করতে পারে না, তখনই কিন্তু সিবিআইয়ের হাতে যায় কেস। তো এটা আমরা শুনেছি। তা তখন যখন সিবিআইয়ের কাছে যায় কেস, তখন কিন্তু অনেক সময় হচ্ছে প্রমাণ থাকে না, প্রমাণ ছাড়াই যায়। সেখান থেকে কিন্তু বলে না, ওই সেই ধোঁয়ার ভেতর থেকে আগুন বের করার মতন ব্যাপারগুলো করে। এগুলো আমরা সত্যি এতদিন সিরিয়ালে দেখেছি, আর সিনেমায় দেখেছি, ক্রাইম পেট্রোলে দেখেছি, আকাশ বাংলাতে দেখেছি। এখন তিলোত্তমার সঙ্গে ঘটে যাওয়া রিয়েল ঘটনা নিজের চোখে, মানে এবং উপলব্ধি করে দেখছি যে একটা মেয়েকে কতটা নৃশংস, কতটা বর্বর, কতটা হিংস্রলে একটা ফুলের মতো মেয়ের জীবন এতগুলো মানুষ মিলে পরিকল্পনা করে শেষ করেছে। এতগুলো মানুষের মাথা যেখানে, এতগুলো মানুষ যেখানে ওই একটা মেয়েকে টার্গেট করে রেখেছে মারবে বলে, সেখানে কি ও একা প্রাণ বাঁচাতে পারে? ওর উপরে র্যাগিং হতো, ওর স্কুটির টায়ার পাংচার করে দেওয়া হতো, ওকে মেন্টাল হ্যারেস করা হতো, যেগুলো ওর বন্ধুবান্ধব জানতো, এবং নিশ্চয়ই ওর মায়ের সাথেও গল্প করেছে। সেই সব লেখাগুলো লিখে সিবিআইয়ের হাতে জমা দেওয়া হয়েছে। এবং সেখান থেকে যখনই এই চিঠিটা পড়েছে, পড়ার পর অবশ্যই ভিকটিমের মা বাবা যখন দিয়েছে, তারা ফার্স্ট পার্সন, তারা যখন দিয়েছে, তখন সন্দেহের বশতে সন্দীপ ঘোষকে তো ধরবেই। সন্দীপ ঘোষকে যখন ধরবে, তখন এভিডেন্স যে নষ্ট করেছে তাকেও ধরতে হবে। এই করে একটার পর একটা, যাই হোক, যেটুকু আমি বুঝলাম, অবশ্যই আমার মতন অবুঝ মানুষদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কতটা একটা মেয়েকে মারার জন্য কত বড় পরিকল্পনা হয়েছিল, কত বড় প্ল্যানিং, কত বড় টেবিল সাজানো হয়েছিল। কারণ মেয়েটি মুখ খুলবে রেডি হয়েছিল। মেয়েটির বন্ধুবান্ধবদের বলেছে যে এবার আমি ওপর মহলে জানাতে বাধ্য হব, কারণ লোভ বেড়ে যাচ্ছিল, আর এদের ওপর প্রেশারাইজড করে টাকা নেওয়ার সংখ্যাও বাড়ছিল। ধীরে ধীরে মানুষ হাঁপিয়ে উঠছিল। ওই যে পাপের ঘোড়া পূর্ণ হয়ে যাচ্ছিল। পাপের ঘোড়া যখন পূর্ণ হবে তখন তো ফাটবেই। আর তাছাড়াও তোমাদেরকে অবশ্যই আমাদের বিধায়ক সুদীপ্ত রায়ের ঘটনাটা তো তোমাদের বলেছি। কারণ সুদীপ্ত রায় বিধায়ক হয়ে সরকারি হসপিটালের স্টাফ, সরকারি হসপিটালের যন্ত্রপাতি, সরকারি হসপিটালে মাইনা নিত সরকার থেকে তারা, আর কাজ করতো ওনার নার্সিংহোমে। সরকার থেকে যেটা আমরা ফ্রিতে পাবো যে সুবিধাগুলো, সেসব যন্ত্রপাতিগুলো থাকতো ওনার নার্সিংহোমে, এবং ওনার ওগুলো অবশ্যই নার্সিংহোম মানেই A to Z পয়সার বিনিময়। তো ওখানে যা করবে ওই যন্ত্রপাতিগুলোর দাম উনিরা তুলে নিত। উফ,
মানে স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা কত খারাপ দেখো। কোন দিকে বলবা, কিভাবে বলবা, কোথায়? আমাদের সুস্বাস্থ্য ব্যবস্থা ফেরত চাই। আমরা কিছু জানি না। আমাদের শিক্ষা চাই, স্বাস্থ্য চাই, আমাদের ভালোভাবে বেঁচে থাকার রাস্তা চাই। ডাল ভাত খেয়ে বেঁচে থাকবে কর্ম চাই, সমস্তটাই দিতে হবে। চলো এটুকু রাখলাম। গুড নাইট, সুইট ড্রিমস, সবাই ভালো থেকো। জানি না যা শুনছি আগামী দিন সত্যি ভালো থাকার যায় কি না। তাই উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। নিজের অধিকার নিজেকে কেড়ে নিতে হবে, নাহলে না জাস্টিস পাবো, না আমরা আমাদের অধিকারে মাথা তুলে বাঁচতে পারবো। মুখ বন্ধ করে থাকলে হবে না, সবাই সবার মুখ খোলো।